গুড মর্নিং এভরিওয়ান। আমি যে ভেক্টর স্পেস নিয়ে যে লেকচার সিরিজ কন্টিনিউ করছিলাম, তো তার মধ্যে আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে টপিকের নাম হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই। লিনিয়ার ট্রান্সফরমেশনে যাওয়ার আগে আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নিই। যখনই আমরা কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচার, যে কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচার হতে পারে, ফর এক্সাম্পল গ্রুপ, রিং, ফিল্ড আর ভেক্টর স্পেস, যখনই আলোচনা করি আমরা সবসময় ইন্টারেস্টেড হই যে সেই সমস্ত স্ট্রাকচারের মধ্যে যে ম্যাপ আছে সেই ম্যাপগুলো আমরা স্টাডি করতে চাই। এর কী বেনিফিট আছে তোমরা ধীরে ধীরে জানতে পারবে ম্যাপ স্টাডি করে কী লাভ হয়। তো ফর এক্সাম্পল, যখন তুমি সেট করেছিলে, সেটের মধ্যে যেহেতু এক্সট্রা কোনো স্ট্রাকচার নেই, তার জন্য সেটের মধ্যে ম্যাপ মানে কি, আমাদের ইউজুয়াল ফাংশন বা ম্যাপ ছিল। সেখানে আমরা কি চর্চা করতাম না, ফাংশনটা 1 1 1 2 বা বাইজেক্টিভ কিনা। তারপরে যখন আমরা গ্রুপ থিওরি শিখেছি, তখন গ্রুপ থিওরিতে কি হয়েছিল না, গ্রুপ হচ্ছে একটা নন এমটি সেট যার উপর একটা বাইনারি অপারেশন আছে, মানে একটা সেটের সাথে আর একটা এক্সট্রা বাইনারি অপারেশন বা অ্যালজেব্রিক ম্যাপ আছে, যেটা না কিছু প্রপার্টি বা অ্যাকশন স্যাটিসফাই করে। তো আমরা দেখেছি যে বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা ম্যাপ যেটা হয় সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম, গ্রুপ হোমোমরফিজম, রাইট? সেটা কি করে না, সেটা একটা সেট থিওরিটিক্যাল ম্যাপ দুটো গ্রুপের মধ্যে, যেটা অপারেশনটাকে প্রিজার্ভ করতো। এবার আমাদের যে এই কোর্সের বিষয়বস্তু হচ্ছে মেন ভেক্টর স্পেস। এবার ভেক্টর স্পেস তোমরা জানো, এটা একটা সেট, তো অবশ্যই ভিটা একটা সেট, কিন্তু এর সাথে আরও কিছু এক্সট্রা স্ট্রাকচার আছে। কি না, একটা অপারেশন, বাইনারি অপারেশন আছে অ্যাডিশন, আর একটা আছে স্কেলার মাল্টিপ্লিকেশন উইথ রেসপেক্ট টু ফিল্ড এফ। তাহলে এইখানে দুটো ভেক্টর স্পেস, দেখো আমরা অনেক রকম ভেক্টর স্পেসের এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখেছো Rn is a vector space over R, C is a vector space over R, বা সেট অফ ম্যাট্রিসেস বা স্পেস অফ পলিনোমিয়াল, অনেক রকম দেখেছি। তো এই যে বিভিন্ন ভেক্টর স্পেস, তারা হাউ দে আর রিলেটেড টু ইচ আদার, তারা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত, তো এটা বোঝার জন্য তাদের মধ্যে আমাকে বুঝতে হবে যে ম্যাপিং বা ফাংশনটা কি। এবার যেহেতু একটা ভেক্টর স্পেসের মধ্যে শুধুমাত্র সেট না, আরও এক্সট্রা স্ট্রাকচার আছে, তাহলে সেই স্ট্রাকচারটাকে তোমাকে প্রিজার্ভ করাতে হবে। তো তাহলে আমরা ডেফিনেশন দেখে নিই যে লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি। Let capital V and W be a vector space over the field F. A linear transformation from V into W is a function capital T from V to W such that T of C alpha plus beta equal to C T alpha plus T beta for all alpha beta belongs to V আর C belongs to F. তাহলে কি বলছে, ধরো তোমার কাছে দুটো ভেক্টর স্পেস আছে ভি অ্যান্ড ডাব্লু ওভার দ্য সেম ফিল্ড। মাথায় রাখবে যে ফিল্ডটা কিন্তু আলাদা না। ভি ধরো কোনো একটা ফিল্ড এফ এর উপর নিলে, আর ডাব্লু একটা নিলে ধরো তুমি F1 এর উপর, তাহলে হবে না, দুটো সেম ফিল্ডের উপর নিতে হবে। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু ডাব্লু মানে কি বলছে, একটা সেট থিওরিটিক্যাল ফাংশন বা ম্যাপিং টি, ক্যাপিটাল টি, ভি থেকে ডাব্লু, যেটা কি করতে হবে না, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। আচ্ছা, অনেক বইতে এই কন্ডিশনের জায়গায় দুটো কন্ডিশন লেখা থাকে, সেটা কি না, টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা, আর টি অফ সি আলফা ইকুয়াল টু সি টি আলফা। এটা লিখলে, আর এটা দুটো ইকুইভ্যালেন্ট কন্ডিশন। এখানে লক্ষ্য করো, টি অফ আলফা প্লাস বিটা মানে কি, প্লাসটাকে, মানে টিটা প্লাসটাকে প্রিজার্ভ করছে, আর টি অফ সি আলফা ইকুয়াল টু সি টি আলফা, এটা কি করছে, স্কেলার মাল্টিপ্লিকেশনটাকে প্রিজার্ভ করতে। অর্থাৎ যে যে অপারেশন ভেক্টর স্পেসের মধ্যে আছে সেটাকেও এই টি ম্যাপিংটা প্রিজার্ভ করছে। এইবার ওই দুটো কন্ডিশন না লিখে আমি ডেফিনেশনে কি বলেছি, এই কম্প্যাক্ট ফর্মে একটা সিঙ্গেল টেস্ট দিয়েই তুমি লিনিয়ার ট্রান্সফরমেশন ভেরিফাই করতে পারবে। তুমি প্রমাণ করতে পারবে এই দুটো কন্ডিশন নেওয়া আর এই কন্ডিশনটা নেওয়া সেম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যদি সি যদি কেউ 1 নিয়ে নেয়, তাহলে কি হবে, টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, টি আলফা প্লাস টি বিটা। আবার এখানে যদি কেউ বিটাটাকে জিরো ভেক্টর নিয়ে নেয়, তাহলে কি হবে, টি অফ সি আলফা, তাহলে সি অফ টি আলফা। তাহলে এখান থেকে দুটো কন্ডিশন তুমি পেয়ে যেতে পারো। তো এই লিনিয়ার ট্রান্সফরমেশন ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, সবাই তোমরা মনে রাখবে। এবার একটা এক্সাম্পল লিনিয়ার ট্রান্সফরমেশন দেখি। বেসিক এক্সাম্পল কি, ধরো ভি একটা যে কোনো ভেক্টর স্পেস, ভি ইজ এনি ভেক্টর স্পেস, তাহলে আইডেন্টিটি ম্যাপিং হয়, তোমরা জানো আইডেন্টিটি ম্যাপিং কি করে, ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে তার নিজের জায়গায় পাঠায়, মানে আলফাকে আলফাতেই পাঠাবে। তাহলে আমরা ডিনোট করলাম ক্যাপিটাল আই দিয়ে, ক্যাপিটাল আই কি করে, আলফাকে আলফাতে পাঠাচ্ছে। এই যে আইডেন্টিটি ম্যাপটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি ট্রান্সফরমেশন বলবো আমরা, কারণ এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে।
চেক করতে পারো তোমরা টি এখানে তুমি যদি কন্ডিশনটা বসিয়ে দাও দেখবে যে ইজিলি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাই আইডেন্টিটি ফাংশন from a vector space to itself is always a linear transformation is called identity transformation। আচ্ছা, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনকে আমরা অনেক সময় লিনিয়ার ম্যাপও বলে সম্বোধন করতে পারি। এই দুটো কথা অ্যাকচুয়ালি সিনোনিম, মানে কখনো লিনিয়ার ম্যাপ বলবো বা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো ভেক্টর স্পেসের সেটিংয়ে। এবার আর একটা ম্যাপ আছে যেটা খুব ট্রিভিয়াল, জিরো ট্রান্সফরমেশন। তাহলে জিরো ট্রান্সফরমেশন বলতে কি বুঝবো না, জিরো ম্যাপিং। জিরো ম্যাপিং কি, সমস্ত ভেক্টর স্পেসের এলিমেন্টকে জিরোতে পাঠাবে, জিরো ভেক্টরে। তাহলে ডিনোট করছি জিরোতে ম্যাপিংটা, জিরো অফ আলফা মানে কি জিরো, এই জিরোটা হচ্ছে ফাংশনের জিরো ডিনোট করছি, আর এই জিরোটা হচ্ছে ভেক্টর জিরো। তাহলে এই যে জিরো হচ্ছে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু ভি হয়, তাহলে এটাকে আমরা বলবো জিরো ট্রান্সফরমেশন। বোঝা গেল? এবার আসি এক্সাম্পল 2-তে। এক্সাম্পল 2 বলছে let f be any field আর ক্যাপিটাল V be the space of polynomial function f from f into f। মানে যে কোনো একটা ফিল্ড যদি f নাও, ধরো r, সেট অফ রিয়েল নাম্বার, f যদি r হতো তাহলে ভিটা কি, r এর উপর যত রকম পলিনোমিয়াল ফাংশন পসিবল তার একটা কালেকশন, তোমরা জানো সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। তো তার উপরে তাহলে আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করতে চাইছি। তাহলে যে কোনো পলিনোমিয়াল কেমন দেখতে হয় না, এরকম দেখতে হয়, এফ এক্স ইকুয়াল টু c0 প্লাস c1x সো অন ck xk। এবার আমি একটা ফাংশন দিচ্ছি, যার নোটেশন আমি দিলাম, লক্ষ্য করো নোটেশন ক্যাপিটাল ডিএফ। এই ফাংশনটা কি মানে ডিফাইন করছি আমি, সেটা এক্সকে কোথায় নিয়ে যাবে না, এই ভ্যালুতে নিয়ে যাবে, c1 প্লাস 2c2x প্লাস সো অন কে ck xk। যারা 12-এর মানে সবাই তোমরা ডেরিভেটিভ করেছো, ফাংশনটা দেখলেই মনে হচ্ছে তোমার যে না একটা ডেরিভেটিভ করা হয়েছে। হ্যাঁ, এটা একটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ লেখা আছে, কিন্তু এখানে ডেরিভেটিভের কোনো সেন্স নাও থাকতে পারে। এটা ফর্মালি তোমাকে এটা ভাবতে হবে যে না একটা ফাংশন এইভাবে করে ডিফাইন করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি কি করছে না, ইনপুটে পলিনোমিয়াল নিচ্ছে, আউটপুটে তার ডেরিভেটিভকে অ্যাসাইন করছে। ঠিক আছে, তাহলে ডি ওই জন্যই ক্যাপিটাল ডি দিয়েছে, ক্যাপিটাল ডিএফ নোটেশন। তাহলে এই যে ক্যাপিটাল ডি ফাংশনটা, এটা অ্যাকচুয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশন হয়। এই ক্যাপিটাল ডি কি না, ইনপুটে ফাংশন নেয়, আউটপুটে কি দিচ্ছে দেখো, আর একটা পলিনোমিয়াল দিচ্ছে, ডান দিকেও একটা পলিনোমিয়াল আছে, রাইট। তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি ইন্টু ভি, দিস ইজ নোন অ্যাজ ডিফারেন্সিয়েশন ট্রান্সফরমেশন। এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিভিন্ন নেট পরীক্ষা থেকে শুরু করে সেট পরীক্ষা, জ্যাম পরীক্ষা, বিভিন্ন জায়গায় এই পলিনোমিয়াল ফাংশনের উপর, এই লিনিয়ার ট্রান্সফরমেশনের উপর বেস করে অনেক রকম অঙ্ক তোমরা পেয়ে থাকতে পারো, এবং আসে এই ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়। সুতরাং এই এক্সাম্পলটা খুব গুরুত্ব সহকারে দেখবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল 3, যেটা এই এক্সাম্পল বলার আগে আমি বলি এক্সাম্পলটা কি হতে চলেছে না, আমরা পরবর্তীকালে দেখব যে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন একটা ম্যাট্রিক্স দেবে। ঠিক আছে, আর যে কোনো ম্যাট্রিক্স যদি নাও, রিয়েল ম্যাট্রিক্স বা যে কোনো ফিল্ডের উপরে যদি ম্যাট্রিক্স নাও, তাহলে সেটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেবে। অর্থাৎ লিনিয়ার সেট অফ লিনিয়ার ট্রান্সফরমেশন আর সেট অফ ম্যাট্রিক্সেস দে আর সাম সেলস ইকুইভ্যালেন্ট। সেটা আমরা পরে দেখবো। এই কথাটা যারা বুঝতে পারলে না তারা পরে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখানে কি বলছে, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স ক্যাপিটালে দিয়ে দেওয়া হলো, বি এন এম ক্রস এন ম্যাট্রিক্স উইথ এন্ট্রিজ ইন দ্য ফিল্ড এফ। ঠিক আছে, ধরো কোনো একটা ফিল্ড, ধরো আর এর উপরে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ক্যাপিটালে, যার অর্ডার এম বাই এন। এবার একটা ফাংশন কিভাবে ডিফাইন করতে পারে, টি ক্যাপিটালটি ডিফাইন করছি কোথা থেকে কোথায় না, এফ এন ক্রস ওয়ান থেকে এফ এন ক্রস ওয়ানে, সরি এফ এন ক্রস ওয়ান না, এটা এফ এম ক্রস ওয়ান থেকে এফ এম ক্রস ওয়ানে। হ্যাঁ, এটা এম প্রথমে। এটা কিভাবে ডিফাইন করছি দেখো, টি অফ এক্স ইকুয়াল টু এক্স, টি অফ এক্স ইকুয়াল টু এক্স। আচ্ছা, এটা কি এম বাই এন, এক্সটা কি, এক্সটা হচ্ছে এন ক্রস ওয়ান, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, এ এক্সটা এম ক্রস ওয়ান। তাহলে এই যে ডান দিকে যে ফর্মুলাটা আছে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ভুল করে লেখা আছে, এটা এন না, এটা এম হবে। হ্যাঁ, এটা এন না এম। তাহলে কি করছে, এটা একটা কলাম ভেক্টর নিচ্ছে ক্যাপিটাল এক্স, সেটাকে কোথায় পাঠাচ্ছে, আর একটা কলাম ভেক্টরে, কিন্তু প্রথম কলাম ভেক্টরে কতগুলো রো আছে, এন খানা, আর পরের এই ডান দিকের কলাম ভেক্টরে কতগুলো আছে, এম খানা। তাহলে এক্স কলাম ভেক্টরটাকে এক্স কলাম ভেক্টরে পাঠাচ্ছে। তাহলে এটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম এফ এন ক্রস ওয়ান ইন্টু এফ এম ক্রস ওয়ানে। বোঝা গেল? তাহলে যে কোনো একটা যদি ম্যাট্রিক্স তোমাকে দেয় এম বাই এন, তার কারেসপন্ডিং সবসময় একটা লিনিয়ার ট্রান্সফরমেশন পাওয়া যায়। কিভাবে ডিফাইন করা হয়, টি এক্স ইকুয়াল টু এক্স। তাহলে আমরা একটা পার্ট পেয়ে গেলাম যে any matrix gives rise to, from any matrix you can construct a linear transformation। বোঝা গেল? তাহলে আমাকে যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে যদি দেয়,
তাহলে সেখান থেকে তুমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন কনস্ট্রাক্ট করতে পারো। কোথা থেকে কোথায় না এফ এন ক্রস ওয়ান থেকে এফ এম ক্রস ওয়ান। তাহলে এফটা যদি আর হতো তাহলে কি হতো আর এন টু আর এন, তাই তো। এখানে এন ক্রস ওয়ানটাকে তুমি সিম্পলি এন ভাবতে পারো, তাহলে আর এন টু আর এন, তাই তো। আর এন থেকে আর এম এর মধ্যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এইভাবে ডিফাইন করা যেতে পারতো। এবার এক্সাম্পল 4, নেক্সট এক্সাম্পলে আসি। এক্সাম্পল 4 কি বলছে যে let R be the field of real numbers and V be the space of all function from R into R। তাহলে রিয়েল নাম্বারের উপরে V কি নেওয়া হয় যে স্পেস অফ অল ফাংশন R থেকে R যেগুলো কন্টিনিউয়াস, হুইচ আর কন্টিনিউয়াস, মানে কালেকশন অফ অল কন্টিনিউয়াস ফাংশন ফ্রম R টু R। আশা করি তোমরা কন্টিনিউয়াস ফাংশন জানো, অ্যাটলিস্ট 12 লেভেলে কিছুটা হলেও পড়েছো। এবার ডিফাইন করছে একটা ফাংশন ক্যাপিটাল টি, কিভাবে না ক্যাপিটাল টি এফ কে কি করে না টি কে টি এফ এ পাঠায়। এবার টি এফ এর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স কি ডিফাইন করছে 0 to x এফ টি ডিটি, অর্থাৎ ইন্টিগ্রেশন করছে উইথ রেসপেক্ট টু এফ কে ইন্টিগ্রেশন করছে কোথা থেকে কোথায় 0 থেকে x এর মধ্যে। বোঝা গেল? তাহলে ক্যাপিটাল টি ইনপুট হিসেবে কি নেবে, অবশ্যই ফাংশন নেবে। ফাংশন, সেই ফাংশনটা ক্যারেক্টারাইজ কীভাবে হয়, যে কোনো ফাংশন তার ভ্যালু একটা পয়েন্টে তার ভ্যালু কি, তাহলে টি এফ অ্যাট দ্য পয়েন্ট এক্স কি ভ্যালু নেবে না, বলছে এই যে ইন্টিগ্রেশনটা আছে যেটা ইভ্যালুয়েট করলে যে ভ্যালু হবে সেটাই হচ্ছে সে যে রিয়েল নাম্বার হবে, সেটাই হচ্ছে এটা তোমার এই টি এফ ফাংশনটা এক্স পয়েন্টের ভ্যালু। এইবার ক্লেম কি টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এল টি মানে আমরা কি বুঝবো, লিনিয়ার ট্রান্সফরমেশন। এল ডট আই মানে কি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। এল ডট ডি মানে কি, লিনিয়ার ডিপেন্ডেন্স। এগুলো আমরা অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম ইউজ করবো অনেক সময়। তাহলে টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু ভি প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে না, টেস্ট যেটা আছে সেটা আমরা কাজে লাগাবো। টেস্টটা কি, আমাকে দেখাতে হবে সি এফ প্লাস জি, এই ফাংশনটা আমি টি এর উপর চাপাবো। তাহলে আমি যদি দেখাতে পারি সি টি এফ প্লাস টি জি, তাহলে আমার হয়ে যাবে। লেটস সি টি অফ সি এফ প্লাস জি, এই ফাংশনটা এক্স পয়েন্টে কি ভ্যালু নেবে না 0 to x সি এফ প্লাস জি কে তুমি ইন্টিগ্রেশন করো। এবার তুমি জানো ক্লাস 12 থেকে পড়ছো ইন্টিগ্রেশনের সাম আর স্কেলার মাল্টিপ্লিকেশনকে আলাদা আলাদা করা যায়। তাহলে 0 to x সি এফ টি ডিটি, তারপরে সরি এটা ভুল হয়েছে, এক্স ঠিক আছে না, 0 to x জিটি ডিটি, তারপর সিটা স্কেলারটাকে বাইরে নিয়ে চলে আসে 0 to x এফ টি ডিটি, 0 to x জিটি ডিটি। তাহলে এটা মানে কি সি অফ টি এফ এক্স, তারপরটা কি টিজি এক্স। এইবার তুমি এই জিনিসটা মানে ফাংশনে যোগ মানে কি, দুটো ফাংশনকে একসাথে কালেক্ট করে তার উপরে এক্স চাপাবে। তার মানে কি সি অফ টি এফ প্লাস টিজি এক্স, তার মানে যে তার মানে কি দুটো ফাংশন ইকুয়াল মানে কি, তার প্রত্যেকটা পয়েন্টে যদি ভ্যালু ইকুয়াল দেয়, এই ফাংশনটার এক্স পয়েন্টে সেম ভ্যালু, তাহলে কি হচ্ছে টি অফ সি এফ প্লাস জি ইকুয়াল টু সি টি এফ প্লাস টিজি। তার মানে দুটো ফাংশন সেম। তার মানে কি প্রমাণ হলো, আমার যে লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ভেরিফিকেশনের যে কন্ডিশনটা ছিল সেটা স্যাটিসফাই করে গেল। তার মানে কি হয়ে গেল, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। বোঝা গেল? তাহলে স্পেস অফ পলিনোমিয়ালের মধ্যে যদি কন্টিনিউয়াস ফাংশন নাও আর টিটা যদি ইন্টিগ্রেশন নাও, তাহলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন পাবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল 5। আমি অনেকগুলো এক্সাম্পল করছি কারণ পরবর্তীকালে আমরা বললাম যেটা, যে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে ম্যাট্রিক্স আমরা ডিরাইভ করবো, আর ম্যাট্রিক্স থেকে লিনিয়ার ট্রান্সফরমেশন, এই সেটিংয়ে আমার এই বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো কাজে লাগবে। আচ্ছা, লেট ক্যাপিটাল ভি কি নিয়েছে আর এন। তুমি জানো যে আর এম ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, ডাব্লিউ কি নিয়েছে আর এন, এটাও ভেক্টর স্পেস ওভার আর। আচ্ছা, আর এম এর ডাইমেনশন কত তোমরা এখন জানো এম, আর আর এন এর ডাইমেনশন কত স্মল এন। কি কন্ডিশন দেওয়া হচ্ছে, এমটা এন এর থেকে মানে লেস দ্যান ইকুয়াল টু এন, স্মল এম ইজ লেস দ্যান ইকুয়াল টু এন। তাহলে এই কন্ডিশন বলে দেওয়া আছে। তাহলে একটা ম্যাপ ডিফাইন করছে টি কি কোথা থেকে কোথায়, ভি থেকে ডাব্লিউ, মানে আর এম থেকে আর এন। কীভাবে, আর এম এর এলিমেন্ট কতগুলো থাকবে এখানে, এটা হচ্ছে এম ট্রিপল, তাহলে x1 x2 so on xm। আর আর এন এর এলিমেন্ট কি, আর এন হচ্ছে আরও আর এম এর থেকে বড়, তার মানে এখানে এন ট্রিপল, যেখানে এনটা এম এর থেকে বড়। তাহলে কীভাবে ডিফাইন করছে, x1 x2 so on xm। আর যে বাকি স্লটগুলো আরও কিছু থাকতে পারে, যেহেতু n মাইনাস এম স্ট্রিক্টলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে কি বাকি জায়গায় কি বসিয়ে দিল 0 0 0। যদি কোনো n ইকুয়াল টু এম হয়ে যায় তাহলে xm এ গিয়ে ক্লোজ হয়ে যাবে। ধরো nটা এম এর থেকে এক বড়, তাহলে একটা 0 হবে। যদি মানে তোমার হচ্ছে 2 বেশি থাকে তাহলে দুটো 0, যদি 3 বেশি থাকে তাহলে 3টে 0, এরকম। তার মানে n মাইনাস এম পজিশনে কী হবে, তোমাকে 0 বসিয়ে দাও। এই যে ফাংশনটা টি, এটা তোমরা ইজিলি টেস্ট করতে পারবে যে আমাদের ডেফিনেশন আছে বা লিনিয়ার ট্রান্সফরমেশন চেক করার সি আলফা প্লাস বিটা দিয়ে, এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপ হবে। এটা কি তোমরা চেক করতে পারবে, এটা 1 1 1 1 মানে যে মানে টি অফ এক্স ইকুয়াল টু টি অফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা একটা 1 1 লিনিয়ার ম্যাপ। এইটাকে বলা হয় ন্যাচারাল ইনক্লুশন। কথাটা কি বলছি, ন্যাচারাল ইনক্লুশন মানে
যেহেতু 1 1 ম্যাপ, তাহলে তুমি এটাকে ভাবতে পারো যে সামহাও Rn এর মধ্যে সিট করে আছে। যেমন R2 মানে প্লেন, R3 মধ্যে তুমি ভাবতে পারো না যে প্লেনটা R3 মধ্যে একটু বসে আছে, ঠিক আছে, ইনক্লুডেড হয়ে আছে। R2 পরে তুমি যে উচ্চতার যে কোঅর্ডিনেটগুলো, হাইটের কোঅর্ডিনেটগুলোকে 0 ভাবতে পারো, তাই দেখি তো XY Z এর মধ্যে XY যদি প্লেন নাও তাহলে Z কোঅর্ডিনেটের ভ্যালু কি হয়? 0। সিমিলারলি এখানে যেহেতু n-টা m এর থেকে বড়, তুমি ভাবতে পারো যে Rn-টা Rn এর মধ্যে বসে আছে। তো এটাকে বলে ন্যাচারাল ইনক্লুশন। যেহেতু এটা 1 1 লিনিয়ার ম্যাপ, তাহলে এটাকে আমরা ন্যাচারাল ইনক্লুশন বলি। Rn থেকে R এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়। পরের এক্সাম্পল 6 দেখো, লেট একই রকম ভাবে ভি নিয়েছে Rm আর ডাব্লিউ নিয়েছে Rn। এবার উল্টো কন্ডিশন, m-টা n এর থেকে বড়, তার মানে তুমি ধরো এরকম R3 থেকে R2 তে ম্যাপ করছো, উপরটা কি ছিল R2 থেকে R3 আর এটা হচ্ছে R3 থেকে R2 তে ধরো ম্যাপ করছো। তাহলে কিভাবে ডিফাইন করছে ভি থেকে ডাব্লিউ? বলছে x1 x2 xm, xm কে m খানা টিপিউলকে n খানা টিপিউলে পাঠাতে হবে যেখানে n-টা ছোট। তাহলে কি করছে এখানে না, প্রথম যে n খানা ভ্যালু ছিল তুমি সেটা নিয়ে নেবে, মানে x1 x2 থেকে শুরু করে xn, তারপরে xn প্লাস 1 so on xm। তার মানে প্রথম n খানা যে কোঅর্ডিনেট আছে সেটাকে অ্যাসাইন করে দাও, আর বাকি যে m মাইনাস n খানা তোমার কম্পোনেন্ট আছে সেগুলোকে লেখার দরকার নেই। তার মানে কি বলছে, উই ড্রপ দ্য লাস্ট m মাইনাস n কোঅর্ডিনেট অফ দ্য ভেক্টর ফ্রম Rn। তাহলে টি অফ x1 x2 so on xm কে কোথায় পাঠাচ্ছে? প্রথম n খানা যে কোঅর্ডিনেটের কম্পোনেন্ট আছে সেটাতে পাঠাচ্ছে, বাকিগুলোকে লিখছে না, তাহলে ড্রপ করে দিচ্ছে, তাই তো। এটাকে বলা হয়, ওটা যেমন ন্যাচারাল ইনক্লুশন, এটাকে বলা হয় ন্যাচারাল প্রজেকশন। এটাকে কি প্রজেক্ট করছো, রাইট? R3 থেকে R2, তাহলে কি করছো, R3 থেকে R2 যখন নিচ্ছ তাহলে এটাকে একটা প্রজেকশন নিচ্ছ, এটাকে বলা ন্যাচারাল প্রজেকশন। বুঝতে পারছো? এবার এক্সাম্পল অনেক দেখলাম, কিছু নন এক্সাম্পল দেখি যে কি ধরনের জিনিস লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না। প্রথম এক্সাম্পল দেখো, ধরো ক্যাপিটাল টি নিয়েছো, একটা আর থেকে আর কেউ দিল তোমাকে tx ইকুয়াল টু এক্স স্কোয়ার, তোমাকে বললো এটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন? তো তুমি এটা একটু ভাবলেই বুঝতে পারবে যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না। কারণ কি, লক্ষ্য করো যে তুমি যদি টেস্ট করতে চাও, টেস্টে কি আছে cx প্লাস ওয়াই, তো cx প্লাস ওয়াই তুমি ইন পার্টিকুলার x প্লাস ওয়াই নিতে পারো, কারণ সিটাকে 1 ধরে। তাহলে টি অফ x প্লাস ওয়াই নিলে কি হবে, x প্লাস ওয়াই তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু tx এর ভ্যালু কি এক্স স্কোয়ার, আর ty এর ভ্যালু কি ওয়াই স্কোয়ার, মানে 2xy টার্মটা এক্সট্রা চলে এসেছে। তাহলে এই দুটো জিনিস ইকুয়াল না, তার মানে কি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন না। কারণ এই কন্ডিশনটা কি, অল সি অল এক্স অল ওয়াই tcx প্লাস ওয়াই ইকুয়াল টু ctx প্লাস ty হওয়া উচিত। এখানে আমরা c ইকুয়াল টু কিনেছি 1, তাহলে এটা কি করে গেল, ভায়োলেট করে গেল লিনিয়ার ট্রান্সফরমেশনের যে তোমার এক্সিওম বা প্রপার্টিকে। এবার নাম্বার 2, কনসিডার দ্য ম্যাপ ক্যাপিটাল টি আর টু আর। কিভাবে ডিফাইন করছে না, tx ইকুয়াল টু এক্স প্লাস 1, মানে তোমাকে যদি তো 1 দেয় তুমি 2 পাবে, তোমাকে 2 দেয় 3 দেয়, মানে এক ঘর করে ট্রান্সলেট করে যাচ্ছে। তোমাকে যা ভ্যালু দেওয়া হচ্ছে তার থেকে তুমি 1 বেশি দিচ্ছ, তাহলে ট্রান্সলেশন বাই 1। তাহলে এটা কি লিনিয়ার ট্রান্সফরমেশন? বলছে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন না, তুমি চেক করতে পারবে ইজিলি। তুমি পরবর্তীকালে আমরা দেখাবো যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হতে গেলে 0-কে 0-তেই যেতে হয়। এখান থেকে টি অফ 0 কি হবে, 1 হবে। তো সেই সেন্সে না, কিন্তু তুমি যদি এটা লিনিয়ার ট্রান্সফরমেশনের এই টি অফ এক্স প্লাস ওয়াই নাও, তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস 1, সেটা টি এক্স প্লাস টি ওয়াই আসবে না। তার জন্য এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা বাই ডেফিনেশন থেকে হয়ে যাচ্ছে। এইবার প্রপোজিশন, যেটা একটু আগে বলছিলাম, আমরা আসবো যে লেট ক্যাপিটাল টি ভি টু ডাব্লিউ বি লিনিয়ার ম্যাপ, যেখানে ভি আর ডাব্লিউ দুটো সেম ফিল্ডের উপর ভেক্টর স্পেস, দেন দ্য ফলোয়িং আর ট্রু। কি ট্রু? এটা জেনারেল প্রপোজিশন, যে কোনো ভেক্টর স্পেসের জন্য বলছে টি অফ 0 ইকুয়াল টু 0 হবে, মানে ভি এর 0 ভেক্টরকে ডাব্লিউর 0 ভেক্টরে নিয়ে যাবে। এখানে ভি এর নোটেশন যদিও আমি দুটোকেই 0 দিয়েছি, কিন্তু টি অফ 0, এই 0টা কিন্তু ভি এর 0 ভেক্টর, আর টি অফ আর হচ্ছে ডান দিকে যে 0 সেটা হচ্ছে ডাব্লিউ 0 ভেক্টর। হতে পারে ভিটা হচ্ছে স্পেস অফ অল তোমার হচ্ছে ম্যাট্রিসেস, আর ডাব্লিউ হতে পারে আর। তাহলে আর এর 0 কি হতো, অল ইউজুয়াল 0 নাম্বার, আর এখানে কি হতো 0 ম্যাট্রিক্স। এই দুটো 0 দেখতে সেম হলো, দুটো 0 সেন্স কিন্তু আলাদা, তোমাকে এটা বুঝতে হবে। তাহলে কি বলছে, যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন 0 ভেক্টরকে 0 ভেক্টরেই পাঠাবে। তারপরে টি অফ মাইনাস ভি মানে ভি এর ইনভার্স। লক্ষ্য করো এখানে মাইনাস বলে কোনো অপারেশন নেই। অপারেশন কি, মাইনাস ভি বলতে আমরা কি বুঝবো, যে প্লাস বলে যে অপারেশন আছে অ্যাডিটিভ অপারেশন, তার ইনভার্সকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করি। তাহলে টি অফ মাইনাস ভি মানে মাইনাস ভি যদি না ভি এর ইনভার্স, তাহলে কি হয়, টিভির ইনভার্স হয়ে যাবে। বোঝা গেল? আর টি অফ ভি ওয়ান মাইনাস ভি টু মানে টিভি ওয়ান মাইনাস টিভি টু। আবার লক্ষ্য করো মাইনাস বলে কোনো অপারেশন নেই এখানে, মাইনাস মানে সেই তোমার ইনভার্স সেন্সে মাইনাস, তাহলে সেটাও এখানে কি প্লাসের মতো বিহেভ করবে। টি অফ ভি ওয়ান মাইনাস ভি টু মানে ডাইরেক্ট তোমাকে টিভি ওয়ান মাইনাস টিভি টু লিখতে পারবে।
তাহলে প্রথমটা বুঝে নিই টি অফ জিরো কেন জিরো হচ্ছে না। টি অফ জিরো তুমি জানো যে জিরো ভেক্টর অ্যাডিশনাল রেসপেক্ট এমন ভেক্টর তুমি যার সাথে যোগ করো কোনো চেঞ্জ হয় না। তারপরে টি অফ জিরো প্লাস জিরো করলে কি আসবে, জিরোই আসবে, কারণ তুমি যার সাথে যোগ করো সেটা জিরোই দেয়, তাহলে জিরোর সাথে যোগ করলে জিরোই পাবে। তাহলে টি অফ জিরোকে তুমি টি অফ জিরো প্লাস জিরো লিখতে পারো। এবার তুমি যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে টি অফ জিরো প্লাস জিরোকে কি লিখতে পারো, টি অফ জিরো প্লাস টি অফ জিরো। এইবার তুমি কি করবে না, দুদিক থেকে অ্যাডিটিভ টি জিরো ইনভার্স, যেহেতু এটা অ্যাবিলিয়ান গ্রুপ ক্লাসের রেসপেক্টে, তাহলে টি জিরোর একটা অ্যাডিটিভ ইনভার্স আছে, দুদিক থেকে তুমি টি জিরোর অ্যাডিটিভ ইনভার্স দিয়ে বিয়োগ করে দাও। এটাকে আমরা বলি মানে এপার ওপার করে কাটাকাটি করা। তাহলে টি জিরো ইকুয়াল টু কি লিখতে পারো, টি জিরো মাইনাস টি জিরো, এক সাইড থেকে টি জিরোটা পার করে দিল অন্য সাইডে, তাহলে টি জিরো মাইনাস টি জিরো কি হয়ে গেল, জিরো, তাহলে টি জিরো ইকুয়াল টু জিরো। তারপরের কি টি মাইনাস ভি ইকুয়াল টু কি, এটা কি ভাবতে পারো, টি অফ মাইনাস ওয়ান ইন্টু ভি, রাইট, কারণ হচ্ছে এটা ইনভার্স অফ ভি। তাহলে কি হলো, যেহেতু স্কেলারটা বাইরে চলে আসে তাহলে মাইনাস ওয়ান ইন্টু টিভি, তাহলে মাইনাস টিভি। আর 3 নম্বরটা আমি বলছি না, তোমরা দেখে নেবে, স্ক্রিনে যেভাবে লেখা আছে পড়ে নেবে, একইভাবে প্যারালালি এটা ফলো করবে। এবার পরে একটা লেখা আছে মন্ত্র। তো মন্ত্রটা কি, এই লিনিয়ার ট্রান্সফরমেশনে মানে একটা মানে বড় জিনিস মনে রাখবে যে কোনো একটা লিনিয়ার ম্যাপ ডিফাইন করা মানে সেটা অ্যাকচুয়ালি তার বেসিসের উপর ডিফাইন করা। মানে any linear transformation capital T V to W is completely determined by its action on a basis of V। মানে ধরো ভি এর কোনো একটা বেসিস বলা আছে, তাহলে বেসিসের এলিমেন্টগুলো যেখানে ম্যাপ করবে সেইটা দিয়েই ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি হবে। তার মানে বেসিসের তুমি যেখানে অ্যাসাইন করবে, বেসিসগুলো তুমি যদি বলে দাও যে এখানে এখানে যাচ্ছে, তাহলে সেটার উপর বেস করে তুমি লিনিয়ার ট্রান্সফরমেশন কি তুমি বলে দিতে পারবে। একটু তোমরা যদি ভাবো বুঝতে পারবে বেসিস জিনিসটা কি। বেসিস জিনিসটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর স্প্যান করে। তার মানে স্মল ভি এর যে কোনো এলিমেন্টকে কি লিখতে পারবে তুমি, মানে ধরো ভি নিলে তাহলে সিভি ওয়ান প্লাস সিভি টু সো ওয়ান সিভিএন আকারে লিখতে পারবে। এইবার তার উপর যদি টিভি চাপাও, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, টি অফ ওই লিনিয়ার কম্বিনেশনের উপরে চাপানো। এবার যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন লিনিয়ার কম্বিনেশনকে রেসপেক্ট করে, তাহলে সেটা কি হয়ে যাবে, সি ওয়ান টিভি ওয়ান প্লাস সি টু টিভি টু সো ওয়ান সিএন টিভিএন। এবার যেহেতু ভি ওয়ান ভি টু ভিএন এগুলো যে বেসিসের এলিমেন্ট, তাহলে তারা যেখানে যাবে তার উপর ডিসাইড করে যে কোনো টিভিএর তুমি ইমেজ পেয়ে যাবে। তো এটা খুবই ন্যাচারাল, রাইট। তো পরের থিওরাম যেটা, তার প্রুফ আমি দিচ্ছি না, প্রুফটা তোমরা আইদার হফম্যান কুঞ্চ বা ফ্রেডবার্গ থেকে দেখে নিতে পারবে, দুই বইতেই আছে। থিওরামটা বলছে লেট ক্যাপিটাল ভি অ্যান্ড ক্যাপিটাল ডি বি এ ভেক্টর স্পেসেস and let small v1 v2 so on vn be a basis of v, and let wi যেখানে iটা 1 to n be any set of not necessarily distinct vectors in n, then there is a unique, notice করো, unique linear map t from v to w such that tvi equal to wi for all I 1 to n। তাহলে কি বলছে এখানে, যে তোমার ধরো ভি এর একটা বেসিস দেওয়া আছে, ফিক্সড বেসিস, বেসিসটাকে চেঞ্জ করছে না v1 v2 vn, আর তোমাকে তুমি n খানা নাম্বার নিলে, সেটা n খানা নাম্বার তার নিজেদের সাথে ইকুয়াল হতে পারে, ধরো 2 2 2 n খানা নিলে, তুমি তোমার পছন্দ মতো n খানা নাম্বার বা n খানা ভেক্টর নিয়ে নাও w থেকে, তাহলে বলছে যে একটা ইউনিক লিনিয়ার ম্যাপ পাবে। মানে একটাই লিনিয়ার ম্যাপ আছে যেটা কি করে না, v1 কে w1 এ পাঠায়, v2 কে w2 তে পাঠায়, vn কে wn। যখনই তুমি বেসিসের এলিমেন্টকে কোনো একটা ডাব্লুর এলিমেন্টে পাঠাবে, সমস্ত এলিমেন্টকে ধরো বি এর বেসিসের সমস্ত এলিমেন্টকে ডাব্লুর কোনো না কোনো এলিমেন্টে পাঠালে, যেই মাত্র না পাঠালে সেটা টিটাকে ফিক্স করে দেবে, টিটাকে আর অন্য কিছু হতে দেবে না। কারণ তুমি একটু আগেই বললাম, যেহেতু টিটা লিনিয়ার কম্বিনেশনকে প্রিজার্ভ করে, আর যেহেতু v1 v2 vnটা বেসিস, তার মানে কি অ্যানি ভেক্টরকে তুমি লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবে। তার মানে আলটিমেটলি টিভি1 থেকে টিভিএন এর ইমেজ কি সেটাই ম্যাটার করবে, অন্য কিছু ম্যাটার করবে না। তাহলে সুতরাং কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যখন তুমি কাজ করবে, অ্যাকচুয়ালি তোমার কি কনসার্ন হওয়া উচিত, যে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট কোথায় যাচ্ছে এটা বোঝার জন্য তোমাকে প্রত্যেকটা এলিমেন্টে ডিফাইন করতে হবে না টিটা কেমন। তুমি যদি এটা ডিফাইন করে দিতে পারো যে ভি এর কোনো একটা বেসিসের এলিমেন্টগুলো কোথায় কোথায় ম্যাপ করছো, সেখান থেকে টি এর তুমি অ্যাকচুয়াল কি ফর্ম, জেনারেল ফর্মটা তুমি বের করে আনতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে লেকচার শেষ করব। বলছে দ্য ভেক্টর v1, প্রথমটা কি 1 2, মানে r2 থেকে নিয়েছে, আর v2টা 3 4। বলছে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তোমরা চেক করে নেবে। তোমরা জানো r2 এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করার নিয়ম কি, ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা তোমাকে cv1 প্লাস cv2 ইকুয়াল টু 0 থেকে c1 0 c2 0 না দেখালেও চলবে। আমরা একটা এক্সারসাইজ করেছিলাম যে r2 এর ক্ষেত্রে যদি ডিটারমিনেন্টটা চেক করে যদি নন জিরো হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট।
therefore form a basis of R2. এইবার according to the previous theorem there is a unique linear transformation from R2 থেকে R3 such that TV1 equal to 3 to 1, TV2 equal to 6 5 4. ধরো তুমি একটা নিয়েছো 3 2 1 আর একটা নিয়েছো 6 5 4, 1 2 কে 3 2 1 এ পাঠিয়ে দাও আর 3 4 কে 6 5 1 এ যদি পাঠাও তাহলে এই একটা এর এই যে ইনফরমেশন আছে তার উপর একটা ইউনিক লিনিয়ার ট্রান্সফরমেশন আছে। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই কেমন করে তুমি এলিমেন্ট ফাইন্ড করবে। ধরো তোমাকে বললো যে এই ইনফরমেশন থেকে টি অফ 10 কি করে বের করবে, 10 তো কোথাও লেখা নেই, তাহলে 10 মানে কি, তুমি যেহেতু জানো এটা একটা বেসিস, তাহলে 10 কে কি লিখতে পারবে, C1 ইন্টু 1 2 প্লাস C2 ইন্টু 3 4, তাহলে এটাকে যদি কম্পিউট করো তাহলে কি পাবে, C1 প্লাস 3C2 আর এখানে 2C1 প্লাস 4C2, তাহলে এটাকে ইকুয়েট করলে কি পাবে, C1 প্লাস 3C2 ইকুয়াল টু 1 আর 2C1 প্লাস 4C2 ইকুয়াল টু 0। এইবার এটাকে সলভ করতে হবে। আচ্ছা এই সলভের সলিউশন কেন থাকবে, এর সলিউশন এই জন্যই থাকবে কারণ তুমি জানো যে এইটা একটা বেসিস মানে স্প্যান করে, তার মানে এখানে C1 C2 নির্দিষ্ট একটা ভ্যালু আছে যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তার মানে এখানে ডেফিনেটলি এটা কনসিস্টেন্ট সিস্টেম হবে, এর সলিউশন থাকবে। তাহলে C1 এখানে কত পাবে সলভ করলে -2 আর C2 সলভ করলে কত পাবে 1, তাহলে এখানে তাহলে টি এর জায়গায় বসিয়ে দাও, টি অফ দুদিকে টি চাপিয়ে দাও, টি অফ 10 কি হবে C1 ইন্টু টি অফ 1 2 প্লাস C2 ইন্টু টি অফ 3 4, তাই তো, কারণ তুমি জানো যে টি C1 আলফা প্লাস C2 বিটা ইকুয়াল টু কি হবে CT আলফা প্লাস C1 টি আলফা প্লাস C2 টি বিটা, তাহলে যেহেতু লিনিয়ার কম্বিনেশন প্রিজার্ভ করে তাহলে এখানে কি আসবে, C1 এর জায়গায় -2 ইন্টু এটা প্লাস C2 এর জায়গায় 1 ইন্টু এই তোমার টি অফ 3 4 এর ভ্যালু কত 654 বসিয়ে দাও, এখান থেকে কম্পোনেন্ট যোগ করো, তাহলে টি অফ 10 কি হবে 0 1 2। যে কোনো ভেক্টর যদি তোমাকে এভাবে বের করতে বলে তুমি বের করে দিতে পারবে এই একই প্রসেস অবলম্বন করে। তো এটা ছিল আমাদের ফার্স্ট লেকচার অন লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশনের উপরে অনেক ভালো রেজাল্ট আছে এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট ভেক্টর স্পেস আলোচনার ক্ষেত্রে। তো তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে, ভবিষ্যতে এই জিনিসটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যে পরীক্ষায় দাও লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসবে না এটা হতে পারে না, তাই তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখো। আমি আরো এক্সারসাইজ তোমাদের এই নিয়ে আলোচনা করব পরবর্তীকালে, কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকে আমি এখানেই শেষ করছি।